বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন। এটা কিন্তু পদার্থের গঠনের আমার প্রথম পর্ব। যদি পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বায়ু, পানি, লোহা, খাদ্য দ্রব্য, বই, পুস্তক, চক ইত্যাদি নানা রকম জিনিস বা পদার্থ ব্যবহার করি। তো আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি এই জিনিসগুলোর মানে প্রায় সবগুলোই কিন্তু পদার্থ। তো এখন আমরা যখন এই পদার্থের গঠনটা পড়ব, এইখানে আমাদের প্রথমে মেইনলি জানতে হবে পদার্থ জিনিসটা কি। আসো আমরা এ পর্যন্ত পদার্থের যে জ্ঞানটা অর্জন করছি সেই অংশটুকু আমরা একটু দেখে আসি। তো পদার্থের মেইনলি সংজ্ঞাটা কি? পদার্থ যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। এটা কিন্তু পদার্থ চিনার উপায়। যেই বস্তুর ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে সেই বস্তুগুলোকেই কিন্তু পদার্থ বলা হয়। যেমন চেয়ার, দেখো চেয়ার কিন্তু ভর আছে, জায়গা দখল করতেছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। সেম টেবিল, বই, খাতা, পানি এগুলো কিন্তু একই রকম, জায়গাও দখল করতেছে, এদের ভরও আছে এবং বল প্রয়োগে বাধাও প্রদান করে। হাইড্রোজেন, অক্সিজেন এই দুইটা কিন্তু গ্যাসীয় পদার্থ, এগুলো কিন্তু আমরা দেখি না, না দেখলেও এদেরও ভর আছে, এরা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। যেমন বাতাস, বাতাস যখন আমরা একটা বেলুনের ভিতর ভরি তখন বেলুনটা ফুলে থাকে, তাই না? তাহলে বাতাস হলো এক ধরনের পদার্থ, এটা কিন্তু গ্যাসীয় পদার্থ। ঠিক অক্সিজেন একই রকম গ্যাসীয় পদার্থ, ইত্যাদি নানা ধরনের পদার্থ কিন্তু আছে। এখন এই যে পদার্থ, এই পদার্থ জিনিসটাকে কিন্তু বিভিন্ন ভাগে শ্রেণীবিভাগ করা যায়। তো এখানে অবস্থাভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ অবস্থাভেদে এই কথাটা এখানে বলা আছে কারণ পদার্থ মূলত কি কি অবস্থায় থাকতে পারে আমরা জানি। কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় কিন্তু পদার্থ থাকতে পারে। এই জন্য অবস্থাভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো এখন কঠিন কি বা কঠিন পদার্থ কাকে বলে? তো এখন এখানে আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্য দিয়ে কিন্তু কঠিন পদার্থের সংজ্ঞাটা দিব। যে পদার্থের নির্দিষ্ট ভর, আকার ও আয়তন রয়েছে এবং স্বাভাবিক অবস্থায় যার আকার ও আয়তনের পরিবর্তন হয় না। যেমন আমরা যদি একটা বইকে রেখে দেই, একটা বই যখন যেখানে রাখবো ওইখানেই কিন্তু থাকবে, এটা কিন্তু সহজেই এর আকার বা আয়তনটা পরিবর্তন হবে না। যে চেয়ার, টেবিল এই কঠিন পদার্থের আকার আয়তন কিন্তু সহজে পরিবর্তন হয় না, এই জন্য এদেরকে কঠিন পদার্থ বলে। যেমন লোহা, কাঠ, পাথর ইত্যাদি। তো চলো দেখি কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, কঠিন পদার্থের ওজন আছে, কঠিন পদার্থ জায়গা দখল করে, কঠিন পদার্থকে তাপ দিলে প্রসারিত হয়। এটা যে কোনো পদার্থকে তাপ দিলেই কিন্তু প্রসারিত হয়। কঠিন পদার্থ বল প্রয়োগে করলে বাধার সৃষ্টি করে। তো অনেক কঠিন পদার্থ রয়েছে যাদের তাপ দিলে তরলে পরিণত না হয়ে, এখানে তরলে কথাটা লেখা হয় নাই, লিখতে হবে, তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, ন্যাপথলিন। তাহলে কি কিছু কিছু কঠিন পদার্থ আছে যেগুলোকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এছাড়াও কঠিন পদার্থের আরেকটা বৈশিষ্ট্য আছে যে এদের মধ্যে মানে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি। তরল পদার্থ কি? তরল পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন রয়েছে, নির্দিষ্ট আকার নেই। দেখো কঠিন পদার্থ এবং তরল পদার্থের মধ্যে পার্থক্যটা কি, যে ভর এবং আয়তন আছে কিন্তু তরল পদার্থের, কিন্তু আকার নেই। কঠিন পদার্থের কিন্তু আকারটা ছিল, যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে, সেসব পদার্থকে তরল পদার্থ বলে। যেমন মধু, দুধ, ফলের রস, তেল, পানি ইত্যাদি তরল পদার্থ। এখন তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো কি? তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের ওজন আছে। তরল পদার্থ জায়গা দখল করে। যে পাত্রে তরল পদার্থ রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে।
তরল পদার্থ নিচের দিকে গড়িয়ে পড়ে। এগুলো কিন্তু আমরা মোটামুটি তরল পদার্থ যারা চিনি সবই জানি। তো 3, বায়বীয় পদার্থ কি? বায়বীয় বা গ্যাসীয় পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাকে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলে। তাহলে আমরা গ্যাসীয় পদার্থের সংজ্ঞাটা বললাম কি, নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই, এই জন্য একে গ্যাসীয় পদার্থ বলা হয়। বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য: বায়বীয় বা গ্যাসীয় পদার্থের আকার ও আয়তন নেই, বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ওজন আছে, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ স্থান দখল করে, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ ঠান্ডা করলে তরলে পরিণত হয়। যেমন জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি সেটা কিন্তু পানিতে রূপান্তর হয়ে যায়, পানি কিন্তু তরল পদার্থ। তো গঠন বা উৎপাদন ভেদে পদার্থ আবার 2 প্রকার। তাহলে কি, গঠন ভেদে পদার্থ 2 প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এখন চলো মৌলিক পদার্থ কি বা কাকে বলে সেটা আমরা জানি। তো আমাদের এই পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কিন্তু 118টি। 118টি হলো মৌলিক পদার্থ। এই 118টির বাইরে যে পদার্থগুলো আছে সবগুলো পদার্থই কিন্তু যৌগিক পদার্থ। এখন এই 118টি মৌলিক পদার্থ, এই 118টির মধ্যে যে কোনো একটি মৌলিক পদার্থকে নিয়ে যদি আমরা বিশ্লেষিত করি অর্থাৎ ভাঙি, ধরো গিয়ে আমরা লোহার একটা নিলাম, লোহার প্রতীক হচ্ছে Fe, তো এটা লোহা। আমরা এক খণ্ড বড় লোহা নিলাম, এটাকে যদি আমরা টুকরো করতে থাকি, লোহার বৈশিষ্ট্য ছাড়া এর ভিতর থেকে আর কোনো বৈশিষ্ট্য আমরা পাবো না। অর্থাৎ লোহাকে ভাঙলে আমরা লোহা ছাড়া আর কোনো পদার্থই পাবো না। এরকমভাবে যে কোনো মৌলিক পদার্থকে যদি আমরা ভাঙি, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের বৈশিষ্ট্য আমরা সেইখানে দেখতে পাবো না। তো এই জন্য মৌলিক পদার্থের সংজ্ঞাটা কি হয় দেখি। মৌলিক গুণাবলী অক্ষুণ্ণ রেখে যে সকল বিশুদ্ধ পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাকে মৌলিক পদার্থ বলে। তো এটা হলো মৌলিক পদার্থের একটা সংজ্ঞা। তোমাদের এই সংজ্ঞাটা একটু কঠিন লাগতে পারে, আমরা অথবা দিয়ে যে সংজ্ঞাটা দিচ্ছি সেই সংজ্ঞাটা দেখো সহজ। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ এই যে এই 118টি মৌলিক পদার্থের মধ্যে যে কোনো একটি মৌলিক পদার্থকে নিয়ে যদি আমরা ভাঙতে থাকি, তাহলে ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আমরা অন্য কোনো পদার্থের বৈশিষ্ট্য ওইখানে দেখতে পাবো না। এই জন্য এ সকল পদার্থকে মৌলিক পদার্থ বলা হয়। যেমন লোহা, রূপা, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এরা সবাই মৌলিক পদার্থ। কয়লা কেন মৌলিক পদার্থ ব্যাখ্যা করো, এ ধরনের প্রশ্ন আমাদের আসে। অথবা লোহা কেন মৌলিক পদার্থ, এটা ব্যাখ্যা করো। তো যে কোনো মৌলিক পদার্থই আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। কয়লাকে মৌলিক পদার্থ বলা হয় কারণ কয়লা হচ্ছে কার্বনের একটি রাসায়নিক রূপ। কয়লা কি? কার্বনের একটি রাসায়নিক রূপ। এই কার্বনটা হলো কিন্তু এক ধরনের মৌলিক পদার্থ। যেহেতু কার্বনকে ভাঙলে কার্বন ছাড়া আর আমরা অন্য কোনো পদার্থের বৈশিষ্ট্য দেখতে পাবো না, এই জন্য কার্বনকে বলা হয় কিন্তু মৌলিক পদার্থ। তাহলে কয়লাকে কেন মৌলিক পদার্থ বলা হয়, এই প্রশ্নের উত্তরটা আমরা দেব যে আমরা জানি যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। কয়লা এক ধরনের মৌলিক পদার্থ কারণ কয়লা হচ্ছে কার্বনের রাসায়নিক রূপ। কার্বন যেহেতু মৌলিক পদার্থ, অর্থাৎ কার্বনকে ভাঙলে যদি আমরা কার্বন ছাড়া অন্য কোনো পদার্থের বৈশিষ্ট্য না পাই, এই জন্য কার্বন হচ্ছে মৌলিক পদার্থ। অন্য কোনো বৈশিষ্ট্য না পাওয়ার কারণে কার্বনকে মৌলিক পদার্থ বলা হয়। এই জন্য কয়লাকেও মৌলিক পদার্থ বলা হয়। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে যৌগিক পদার্থ কি বা যৌগিক পদার্থ কাকে বলে। এখন যৌগিক পদার্থ কি বা যৌগিক পদার্থ কাকে বলে, এটা কিন্তু ঠিক মৌলিক পদার্থের উল্টা সংজ্ঞা। দেখো কিরকম, যে অথবা সংজ্ঞাটা আমরা একটু আগে পড়ি। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি, লবণ, বায়ু ইত্যাদি হচ্ছে যৌগিক পদার্থ। যদি তুমি পানির সংকেত জানো তাহলে তুমি বুঝতে পারবা যে পানিটা আসলে কেন যৌগিক পদার্থ। দেখো পানির সংকেত হচ্ছে কিন্তু H2O। H হচ্ছে হাইড্রোজেন এবং O হলো অক্সিজেন। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেনও একটি মৌলিক পদার্থ। হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়েই কিন্তু এই পানিটা গঠিত হয়েছে। তাহলে
এই পানিকে যদি আমরা কোনোভাবে বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন পাবো একটা মৌলিক পদার্থ, আর একটা মৌলিক পদার্থ পাবো আমরা অক্সিজেন। দেখো সংজ্ঞার সাথে কিন্তু মিলে যাচ্ছে, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা ততোধিক, দেখো এখানে কিন্তু দুইটি মৌলিক পদার্থ পাইলাম, দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। একই রকম ভাবে যদি আমরা লবণকে ভাঙি, লবণ হলো সোডিয়াম ক্লোরাইড, যা সংকেত হইতেছে NaCl। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে সোডিয়ামের পরমাণু পাবো এবং ক্লোরিনের পরমাণু পাবো। তাহলে দেখা গেল কি লবণকে ভাঙলে দুইটি মৌলিক পদার্থ সোডিয়াম এবং ক্লোরিন পাইতেছি, এই জন্য লবণকে যৌগিক পদার্থ বলা হয়। দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু বেশি আসে, যে NH3 অর্থাৎ অ্যামোনিয়াকে যৌগিক পদার্থ বলা হয় কেন, ব্যাখ্যা করো। অ্যামোনিয়া কেন যৌগিক পদার্থ, ব্যাখ্যা করো। তো আমরা এখান থেকে কি করব, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। অ্যামোনিয়াকে ভাঙলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নামক দুটি মৌলিক পদার্থ পাওয়া যায় বিদায় অ্যামোনিয়া একটি যৌগিক পদার্থ, এভাবে আমরা সংজ্ঞা দিব। তো এই সংজ্ঞা দেখো, যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। একই কথা কিন্তু লেখা আছে। তো এখন আমাদের পাঠ্যপুস্তকে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে কি আলোচনা করা আছে, চলো আমরা সেই অংশটুকু দেখি। তো এদের মধ্যে কোনটি মৌলিক পদার্থ, কোনটি যৌগিক পদার্থ। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন পদার্থ ব্যবহার করি, এদের মধ্যে কিছু কিছু পদার্থ হলো মৌলিক পদার্থ এবং কিছু পদার্থ আছে যৌগিক পদার্থ। আবার কোনটি বিভিন্ন পদার্থের মিশ্রণ। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের বাইরে যাইয়া আমরা কিছু পদার্থ ব্যবহার করি, বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকে। যেমন ধরো পানির ভিতরে আমরা কিন্তু অনেক সময় লবণ দিয়ে খাই, অথবা পানির সাথে আমরা লেবু মিক্সড করে লেবু শরবত বানিয়ে খাই, বা পানির সাথে চিনি দিয়েও কিন্তু চিনি শরবত বানিয়ে আমরা খাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন পদার্থ মিশ্রিতভাবে থাকে। ঝালমুড়ি যে খাই, ঝালমুড়ির ভিতরেও বিভিন্ন পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। এগুলো হলো বিভিন্ন পদার্থের মিশ্রণ। প্রতিটি পদার্থ কি দিয়ে তৈরি বা এদের গঠন কেমন ও কিভাবে তৈরি হয় তা কি তোমরা জানো? মানে আমরা কি আসলে এই বিষয়গুলো জানি, যে প্রত্যেকটা পদার্থ কিভাবে গঠিত হয়েছে, কিভাবে তৈরি হলো, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো ওইভাবে জানি না। তো এই অধ্যায় পাঠ শেষে আমরা মেইনলি কি জানতে পারবো? পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারবো, পদার্থ কিভাবে গঠিত হয় সেটা আমরা জানতে পারবো, অনুপরমাণুর মধ্যে পার্থক্য করতে পারবো, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবো, প্রতীক ও সংকেত থেকে নির্বাচিত মৌলিক ও যৌগিক পদার্থ চিনতে পারবো, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো। পাঠ 1 থেকে 2 পদার্থের উপাদান। তো আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো পদার্থ দেখতে পাই। আমাদের চারপাশে কিন্তু আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো দেখি এটা কোনো না কোনো পদার্থ, যেমন বই খাতা, চেয়ার টেবিল, পানি, বাতাস ইত্যাদি। এগুলোর মধ্যে কোনটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, মানে এদের মধ্যে মানে কোনোটি আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা হাত মুখ ধোয়ার কাজে পানি ব্যবহার করি, এটা কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করি। এই পানি একটি পদার্থ। একইভাবে চক, চিনি, লবণ, লোহা, তামা ইত্যাদি সবই পদার্থ। এসব পদার্থের উপাদান কি বা এরা কি দিয়ে তৈরি? পদার্থের ভিন্নতার কারণ কি? পদার্থ যে ভিন্ন ভিন্ন এর কারণটা মেইনলি কি? পদার্থের ভিন্নতার প্রধান কারণ এর উপাদান। তাহলে কি পদার্থের ভিন্নতার প্রধান কারণ কি? এর উপাদান। এটা কিন্তু নৈর্বীক থেকে আসে, আমাদের কিন্তু সুন্দর করে জেনে রাখতে হবে এই বিষয়গুলো। এছাড়া পদার্থের গঠন এর উপরও এদের ধর্ম নির্ভর করে। পদার্থটা কিভাবে গঠিত হয়েছে তার উপরেও কিন্তু পদার্থের ধর্মটা নির্ভর করে। এক এক পদার্থের উপাদান ও গঠন এক এক রকমের বলে তারা দেখতে ভিন্ন ভিন্ন রকম হয়। তাহলে পদার্থ দেখতে ভিন্ন ভিন্ন রকম হয় কেন? কারণ এক এক পদার্থ এক এক ধরনের উপাদান দ্বারা গঠিত, এই জন্য পদার্থ দেখতে ভিন্ন ভিন্ন হয়। ধর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন পদার্থ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমরা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন পদার্থ ব্যবহার করি এদের ধর্ম অনুযায়ী কিন্তু ব্যবহার করি। ধরো আমরা পানির কাজে কিন্তু কখনো চিনি ব্যবহার করি না, চিনির কাজে কিন্তু আমরা পানিও ব্যবহার করতে পারি না। আবার লবণের কাজে কিন্তু আমরা কাজ কিন্তু কখনোই চিনি দিয়ে হবে না, মরিচের কাজ কিন্তু লবণ দিয়ে হবে না, তাই না? তাহলে দেখো আমরা দৈনন্দিন জীবনে কিন্তু
পদার্থকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আমাদের দৈনন্দিন চাহিদাগুলো মেটাইতেছি বিভিন্ন কাজে ব্যবহার করে। এবার আমাদের বহুল ব্যবহৃত কয়েকটি পদার্থ কি দিয়ে তৈরি তা দেখা যাক। প্রথমে লোহা ও তামার কথাটি ধরি। আমরা লোহার বিভিন্ন কাজে ব্যবহার করি। এক টুকরা লোহা মূলত ছোট ছোট লোহার কণা দিয়ে তৈরি। তো এক টুকরা লোহা অনেকগুলো ছোট ছোট লোহার কণা দিয়ে কিন্তু তৈরি হয়। তামার ক্ষেত্রেও তাই, মানে তামা না, যে কোনো পদার্থই ছোট ছোট অনেক টুকরা দ্বারা গঠিত। এটি ছোট ছোট তামার কণা দিয়ে তৈরি। তামা কি? ছোট ছোট তামার কণা দিয়ে তৈরি। লোহাকে ভাঙলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, যা আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা থেকে দেখছি। অর্থাৎ লোহাতে একটি মাত্র উপাদান বিদ্যমান থাকে। তাহলে লোহাতে আমরা কয়টা উপাদান পেলাম? একটি মাত্র উপাদান। একইভাবে তামাকে ভাঙলে শুধু তামারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় এবং এতেও একটি উপাদান বিদ্যমান। এই যে দেখো, লোহার অনেকগুলো কণা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে তামার অনেকগুলো কণা দেওয়া আছে। তামাকে কি দ্বারা সংকেত কি? সিইউ। আর এটারও কিন্তু সংকেত বলতে প্রতীক, লোহার প্রতীক কিন্তু এফ ই। তো প্রতীক এবং সংকেত নিয়ে আমরা সামনে আলোচনা করব। আপাতত আমরা এটুকু জেনে রাখি। লোহা ও তামার মতো যে সকল পদার্থ একটি মাত্র উপাদান ধরি তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। তাহলে আমরা কি মৌলিক পদার্থের সংজ্ঞা পেলাম? যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দ্বারা তৈরি তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন, অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরাও মৌলিক পদার্থ। এই দেখো, এখানে হাইড্রোজেনের প্রতীক দেওয়া আছে, এখানে অক্সিজেনের প্রতীক দেওয়া আছে। এখন প্রশ্ন হতে পারে, এখানে একটি করে পরমাণু দেওয়া আছে আলাদা আলাদা করে, এইখানে মানে হাইড্রোজেনের ক্ষেত্রে দুইটা কেন, অক্সিজেনের ক্ষেত্রে দুইটা কেন? কারণ কি, এরা প্রকৃতিতে যদি থাকতে যায় তাহলে হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলিত হয়ে হাইড্রোজেনের একটি অণু গঠন করে, এইভাবে তারা প্রকৃতিতে থাকে। ঠিক একই রকম ভাবে অক্সিজেনেরও দুইটি পরমাণু মিলিত হয়ে O2 গঠন করে, যা অক্সিজেনের একটি অণু। এইভাবে তারা প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে। আমাদের দৈনন্দিন জীবনের দুটি অত্যাবশ্যকীয় পদার্থ হলো লবণ ও চিনি। আমরা এই পদার্থ দুইটাকে কিন্তু সবাই চিনি। লবণ হলো সোডিয়াম ও ক্লোরিন নামের দুই রকম উপাদান দিয়ে তৈরি একটি পদার্থ। এখন লবণের সংকেতটা কি? লবণের সংকেত হচ্ছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড। এই যে NaCl, এটা হলো লবণের সংকেত, যা সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা তৈরি। আর চিনি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামের তিনটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি। ঠিক চিনিও কিন্তু এরকম কি হচ্ছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটি মৌলিক পদার্থ দ্বারা কিন্তু চিনি গঠিত। আমরা যদি লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে থাকি, তবে প্রথমে লবণের বড় দানা থেকে ছোট বা ক্ষুদ্র দানা পাবো। আমরা লবণকে নিয়ে যদি প্রাথমিক অবস্থায় ভাঙি, আমরা যেটুকু চোখে দেখতে পাই, তাহলে লবণের বড় দানা থেকে কিন্তু আমরা ছোট ছোট দানা পাবো। প্রাপ্ত ছোট দানাগুলিকে আরো ক্ষুদ্র দানা অর্থাৎ এক পর্যায়ে একেবারে ক্ষুদ্র দানায় পরিণত হবে। মানে প্রাপ্ত ছোট দানাগুলোকে যদি আরো ভাঙতে থাকি, একদম সর্বশেষ যদি লবণের একটা দানা পাই, যেটা হচ্ছে লবণের একটি অণু, যেটিকে খালি চোখে আর দেখা যাবে না। মানে লবণের একটা অণুকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, যদিও এটি লবণের একটি অতি ক্ষুদ্রতম অংশ, যেখানে একটি মাত্র সোডিয়াম ক্লোরাইড আছে। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডের একটা অণু আছে ওই লবণের ওই ক্ষুদ্র কণার ভিতরে। এই অংশকে ভাঙলে দুই ভাগে বিভক্ত হয়ে সোডিয়াম এবং ক্লোরিন হয়ে যায়। এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি, তাহলে দুই ভাগে বিভাজিত হয়ে এই সোডিয়াম একটা অংশ হয়ে যাবে, ক্লোরিন আরেকটা অংশ হয়ে যাবে। অর্থাৎ দুটি ভিন্ন উপাদান পাওয়া যাবে। দুইটা ভিন্ন উপাদান কি? আমরা যদি এই সোডিয়ামকে যদি আমরা করি, সোডিয়ামের বৈশিষ্ট্যের সাথে কখনোই সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য মিলবে না, এবং ক্লোরিনের বৈশিষ্ট্যের সাথেও এই সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য কিন্তু মিলবে না। এই যে এখানে কিন্তু চিত্রতে বোঝানো হয়েছে যে এখানে অনেকগুলো লবণ, অর্থাৎ লবণের একটা বড় কণাকে চিন্তা করা হয়েছে, এটাকে ভাঙতে ভাঙতে এখানে লবণের একটা ছোট কণা আমরা পাইলাম, একদম ক্ষুদ্র একটা কণা যেটা খালি চোখে দেখতে পাই না। এটাকে ভাঙিয়ে কিন্তু আমরা সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা পরমাণু আমরা পাইছি, মৌলিক পদার্থ পাইছি। এই দুইটি মৌলিক পদার্থের
এই সোডিয়ামের এবং ক্লোরিনের বৈশিষ্ট্যের সাথে এই সোডিয়াম ক্লোরিনের বৈশিষ্ট্য কিন্তু কখনোই মিলবে না। একইভাবে চিনিকে ভাঙলে শেষ পর্যন্ত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি উপাদান বা মৌলিক পদার্থ পাওয়া যায়। এই যে এখানে আমি আগে লিখছি, আমরা যদি চিনিকে ভাঙি এরকম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নামক 3টি মৌলিক পদার্থ আমরা পাবো। লবণ ও চিনির মতো যে সকল পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান অর্থাৎ মৌলিক পদার্থ দ্বারা তৈরি তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ। লোহায় মরিচা ধরার কথা আমরা কে না জানি? আমরা কিন্তু প্রত্যেকেই যে লোহায় মরিচা ধরে সেই বিষয়টা কিন্তু আমরা জানি। ধূসর কালচে রঙের লোহার তৈরি রড কিছুদিন বাইরে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের একটি আস্তরণ পড়ে, যার নাম মরিচা। এই মরিচার সংকেত হচ্ছে কিন্তু Fe2O3 এবং NO পানি। এটা হলো কিন্তু মরিচার সংকেত। তো মরিচার সংকেতটা কি? Fe2O3 NO পানি। এখানে আসলে একটি মৌলিক পদার্থ লোহা। মৌলিক পদার্থটা কি? লোহা। জলীয় বাষ্পের উপস্থিতিতে, জলীয় বাষ্প বাতাসে যে জলীয় বাষ্পটা উপস্থিত থাকে ওইটা, জলীয় বাষ্প উপস্থিত অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচা সৃষ্টি করে। তাহলে মরিচা কি সৃষ্টি হয়? আমরা একটা লোহাকে যদি বাতাসে সংস্পর্শে রেখে দেই, বাতাসের সংস্পর্শে রেখে দিলে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে রেখে দিলে এটা কি করে? বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে, যে এই যৌগিক পদার্থটা উৎপন্ন করে, যা আয়রন অক্সাইড নামের একটি যৌগিক পদার্থ। এটাকে বাংলায় কিন্তু বলা হয় আয়রন অক্সাইড। তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ তৈরি হয়। তাহলে যৌগিক পদার্থ কিভাবে তৈরি হয়? দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ তৈরি হয়। এখন প্রশ্ন হলো, পরবর্তীতে আমাদের কিন্তু বলা ছিল যে মিশ্র পদার্থ প্রথম অংশেই। তো মিশ্র পদার্থটা কি? মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ যদি কখনো একত্রে মিশানো অবস্থায় থাকে, পাশাপাশি কোনো রাসায়নিক বিক্রিয়া না করে যদি অবস্থান করে, অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ পাশাপাশি যদি তারা কোনো রাসায়নিক বিক্রিয়া না করে অবস্থান করে, তাদেরকে বলা হয় কিন্তু মিশ্র পদার্থ। তাহলে মিশ্র পদার্থের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে বা মিশ্র পদার্থ বলে। তো রান্না করা ডাল কি ধরনের পদার্থ ব্যাখ্যা করো? বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? দেখো, রান্না করা ডালও কিন্তু মিশ্র পদার্থ, বায়ুও কিন্তু মিশ্র পদার্থ। রান্না করা ডালে কিন্তু আমরা ডাল দেই, পানি দেই, লবণ দেই, মরিচ দেই, বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে কিন্তু আমরা ডাল তৈরি করি। এই ডালের ভিতরে কিন্তু বিভিন্ন পদার্থ থাকে, কিন্তু তারা কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। এই জন্য এই ডালকে মিশ্র পদার্থ বলা হয়। ঠিক একই রকম ভাবে বায়ুকে মিশ্র পদার্থ বলা হয়। বায়ু একমাত্র মিশ্র পদার্থ যেখানে বিভিন্ন ধরনের মৌলিক এবং যৌগিক পদার্থ একত্রে মিশ্রিত অবস্থায় থাকে। তো আমাদের বইয়ে মিশ্র পদার্থ নিয়ে যে আলোচনাটা আছে আমরা দেখি, একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য একটু লবণ যোগ করে নাড়া দাও। তা গ্লাসে পানি নেই, পানি এক ধরনের যৌগিক পদার্থ যার সংকেত হচ্ছে H2O। এর ভিতরে কি দিলাম আমরা? লবণ। লবণ হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। আমরা দিলাম পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইডটা যোগ করলাম। এখন দেখো, এই পানির ভিতরে যখন আমরা লবণ দেব, পানি আর লবণ কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না। লবণ ও পানির এই মিশ্রণ যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান, সেটি হলো মিশ্র পদার্থ। একইভাবে বায়ু এক ধরনের মিশ্র পদার্থ যেখানে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প সহ অন্যান্য পদার্থ থাকে। এখানে লক্ষণীয় যে বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ রয়েছে। আবার লবণ পানির মিশ্রণে উপস্থিত লবণ ও পানি দুটি যৌগিক পদার্থ। দেখো, দুটাই কিন্তু যৌগিক পদার্থ। তো এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি? মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য জিনিসটা কি। তো আমরা মৌলিক এবং যৌগিক পদার্থের পার্থক্যগুলো অলরেডি বলতে পারবো, তারপরেও তোমাদের জানার সুবিধার্থে আমি এখানে একটু বলে দিচ্ছি যে 1 নম্বর পার্থক্য হলো গঠন অনুযায়ী মৌলিক পদার্থকে ভাঙলে কেবল সেই পদার্থটি পাওয়া যায়,
অন্য কিছু পাওয়া যায় না, এটা আমরা জানি। অন্যদিকে যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। উপাদান, মৌলিক পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে গঠিত, যেমন লোহা, তামা ইত্যাদি। যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, যেমন পানি, যা হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। 3 নাম্বার হলো ধর্ম। মৌলিক পদার্থের ধর্ম অটুট থাকে, অর্থাৎ মৌলিক পদার্থের ধর্ম পরিবর্তন হয় না, কিন্তু যৌগিক পদার্থের ধর্ম তার উপাদান মৌলিক পদার্থগুলির থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তাহলে যৌগিক পদার্থ তার যে সকল উপাদান দ্বারা গঠিত, ওই উপাদানের থেকে যৌগিক পদার্থের ধর্মগুলো সবসময় ভিন্ন হয়। পানি একটি তরল পদার্থ হলেও এর উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু গ্যাস। তো শ্রেণীবিভাগ, মৌলিক পদার্থকে আর কোনো অংশে ভাগ করা যায় না, তবে যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। উদাহরণ, মৌলিক পদার্থের উদাহরণ হলো তামা, লোহা, সোনা, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি। যৌগিক পদার্থের উদাহরণ হলো পানি, লবণ, চিনি ইত্যাদি। এভাবে আমরা পার্থক্য দিব। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্টস করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।